আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে তোমাদের ডিম্যান্ডের একটি টপিক যে কঠিন লাগছে সেইটাকে কিভাবে একটু মনে রাখবো। তো দেখো, কঠিন বেশ কিছু জায়গা আমাদের যখন সাবজেক্টগুলি পড়ি সেগুলি আমাদের মনে হয় এবং সেটাকেও রপ্তও করতে হবে, এমনটা নয়, ছেড়ে দেওয়া নয়। এবং সেটাকে যদি একটু বুদ্ধি করে আমরা চার্টের আকারে পড়ে নিই বা পড়ার সময় আমরা যদি এইটা ভাবি যে আমাকে মনে রাখতে হবে এবং কিভাবে আমি মনে রাখলে আমার মাথার মধ্যে থাকছে, কোন ট্রিকটা আমি যদি নিই তাহলে আমার মাথার মধ্যে এটা থাকবে, এইগুলি তোমাকে অ্যাপ্লাই করে মনে রাখার অভ্যেসটা করতে হবে। এমনটা নয় যে বাদ দিয়ে দেবে। দেখো, ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন অলরেডি আমার প্লে লিস্টে প্রায় 67টা ক্লাস দেওয়া রয়েছে, একদম ডিটেলসে ক্লাস দেওয়া রয়েছে। সেখান থেকে যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো। কারণ আমি তোমাদের বারবার বলবো যে এখন কিন্তু WBCS পাওয়া বা তুমি একটা পরীক্ষায় যখন বসবে সেখানে উত্তীর্ণ হতে গেলে পরে ওই কোনো শর্টকাট পন্থা নয়, তোমার সাবজেক্টগুলির প্রতি একটা যথেষ্ট ডেপথ থাকতে হবে, সাবজেক্টগুলি সম্পর্কে একটা কমপ্লিট নলেজ তৈরি করতে হবে। সে কারণে আমি তোমাদের পড়াশোনা নিয়ে আর যাই বলি না কেন, এই যে শর্টকাট টেকনিক, এটা ওটা সেটা, এটা পড়লে হয়ে যায়, ওটা পড়লে হয়ে যায়, এইটা আমি কখনোই বলি না। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, তবুও আমি বলি না। আমার কাছে একটাই তোমাদের কাছে বলার যে দেখো, সিম্পল ফান্ডা প্রত্যেকটা সাবজেক্টে পুঙ্খানুপুঙ্খ স্টাডি তোমাকে করতে হবে। হ্যাঁ, 10টা সাবজেক্ট যদি পড়তে হয় সেখানে 8টা বা 7টা সাবজেক্টে তোমাকে ততটাই এক্সপার্ট হতে হবে যাতে তুমি পড়াতে পারো। আর বাকি 3টে সেটাতে হয়তো আমরা সবাই চাইলেও সম্ভব হয় না, সময়ের একটা তাগিদ থাকে এবং একই সঙ্গে হয়তো আমরা চাইলেও সবগুলো সাবজেক্টে যে পারবো, সমান দক্ষ হতে পারবো, সেটাও সাধারণত হয় না। হয়, তবে সময় দিতে হবে। তো সেই সময়টাতে এখন চাকরি পেতে হবে তোমাদের তাড়াতাড়ি, সেটা নেই বলে সেইগুলোকে একটা স্ট্যান্ডার্ড অবস্থায় তোমাদেরকে নিয়ে যেতে হবে। এটাই একটা ফান্ডা। তাহলে আজকের আলোচনায় আমরা পড়বো, দেখো, কেন্দ্র রাজ্য আইন প্রণয়ন সংক্রান্ত তালিকা। আজকে আমি একদম স্পেসিফিকভাবে বলে দিচ্ছি যাতে তোমাদের মাথায় হিট করাতে পারি, যে পরীক্ষায় আসলে অ্যাটলিস্ট আমি উত্তর করে আসবো। দেখো, এই যে কেন্দ্র রাজ্যের আইন প্রণয়ন সংক্রান্ত যে তালিকা, সেটা 7th শিডিউলে দেওয়া রয়েছে, 7ম তপশিলে বর্ণনা করা রয়েছে। প্রথম মনে রাখতেই হবে, 7th শিডিউলে বর্ণনা করা রয়েছে। এবং এই যে আইন প্রণয়ন সংক্রান্ত যে তালিকার বিভাজন, সেই তালিকার বিভাজনের যে মূল কাঠামোটা, সেই কাঠামোটা 1935 সালের ভারত শাসন আইন, ব্রিটিশ আমলে যেটা নির্মিত হয়েছিল, সেই আইন অনুসারে গৃহীত। সেকেন্ড দেখো, তাহলে আবার বললাম 7ম তপশিল মনে রাখবে। আর এখানে আমরা বললাম যে এই যে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্র কতটা ভোগ করবে, রাজ্য কতটা ভোগ করবে, যে তালিকার বিভাজনটা হয়েছে, সেই তালিকা মূলত 1935 সালের ভারত শাসন আইন অনুসারে। তাহলে 2য় নম্বর MCQ প্রশ্ন আসলে যেন আমি একদম আনসার করে দিতে পারি। তো এইবার দেখো, এই অনুযায়ী যে 3টে তালিকা তোমরা সবাই জানো, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, ইংরেজিতে বললে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এবার সংবিধান প্রণয়নের সময় কেন্দ্রীয় তালিকায় 57টি বিষয় ছিল, এখন গিয়ে সেটা 100টা হয়ে গেছে। রাজ্য তালিকায় সংবিধান প্রণয়নের সময় 66টা ছিল, বর্তমানে সেটা কমে 61 হয়েছে। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে সংবিধান প্রণয়নের সময় 47 ছিল, বর্তমানে সেটা বেড়ে গিয়ে 52 হয়েছে। তো এই একটা, এখান থেকে একটা MCQ ফরমেশন হবে, সংবিধান প্রণয়নের সময় কটা ছিল, এখন কটা হয়েছে। এবার সব থেকে কঠিন যে জায়গাটা নিয়েই তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো, যে এই যে কোনটা রাজ্য তালিকাভুক্ত বিষয়, কোনটা কেন্দ্র তালিকাভুক্ত বিষয়, এটা মনে রাখতে পারছি না। তো এই জায়গাটায় আমি তোমাদের ভাগ করে দিয়েছি। দেখো, সবার আগে এদিকটা চলে আসি। দেখো, কেন্দ্র তালিকায় যে বিষয়গুলি রয়েছে সেটা ভালো করে দেখো। দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন যখনই পড়বে, সংবিধান অনুযায়ী যখন পড়ছো তোমরা, আর্টিকেল পড়ছো, তখন কিন্তু সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে অলরেডি বলা থাকে যেখানে কেন্দ্রের ক্ষমতা, তাহলে সেগুলিই চলে আসে। একটু যদি মনে করার চেষ্টা করো, ইজিলি চলে আসবে। যাই হোক, প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, ব্যাংক, মুদ্রা ব্যবস্থা, ইকোনমিক্স যখন পড়ছো তখন বারবার পড়েছো, ঠিক আছে। মনিটারি পলিসি পড়েছি আমরা, তো সেইখানে আমরা তো বারবার জেনেছি এই বিষয়গুলি। বা সুপ্রিম কোর্ট, নিবর্তনমূলক যে আইন সেই সম্পর্কিত ব্যবস্থা, আণবিক শক্তি, যুদ্ধ শান্তি, নাগরিকতা, উত্তরাধিকার, রেলপথ, খনি নিয়ন্ত্রণ এবং ডাক ও তার ব্যবস্থা, টেলিফোন ও বেতার ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, বীমা, উৎপাদন শুল্ক, এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমদানি রপ্তানি শুল্ক, নির্বাচন, লোক গণনা,
কৃষি বাদে, কৃষি ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্র থেকে যে আয় কর, সেই সমস্ত কিছু কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। ঠিক আছে, তাহলে এই বিষয়ে কেন্দ্র তালিকা এবং এই বিষয়গুলি, এখানে তো আমরা সবাই জানি 100টা রয়েছে, 100টা বিষয়ে কেন্দ্র সরকার একেবারে একক ক্ষমতা ভোগ করে আইন প্রণয়নের ব্যাপারে বা ক্ষেত্রে। তাহলে এই গেল আমাদের প্রথমটা পেলাম কেন্দ্র তালিকা, একদম এইভাবে একদম ইম্পর্টেন্ট এই কটা লিখে রাখো এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে। দেখো বারবার জিজ্ঞাসা করে নির্বাচন কোন তালিকাভুক্ত বিষয়, লোক গণনা কোন তালিকাভুক্ত বিষয়, এগুলো হচ্ছে জিজ্ঞাসা করে নর্মালি। তো সিম্পলি এই জায়গা থেকেই প্রশ্ন পেয়ে যাবে। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয়। দেখো রাজ্যের আইন শৃঙ্খলা, পুলিশি ব্যবস্থা, জল সরবরাহ, রাস্তাঘাট, কৃষি আয়কর, এগুলো থেকে যে কর, জমি ও বাড়ির উপর কর, যানবাহনের উপরে কর, কৃষি ও জমির উপরে কর, ভূমি রাজস্ব, স্থানীয় স্বায়ত্তশাসন, সমবায় সমিতি, বিক্রয় কর, মৎস্য পালন, মহাজনী কারবার, পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি সকল বিষয়ে রাজ্য সরকার বা রাজ্যের আইনসভা আইন প্রণয়নের যে ক্ষমতা, সে ক্ষমতা ভোগ করে। এবার দেখো শিক্ষা, এই জায়গাটা একটা মনে রাখবে, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করে। শিক্ষা রাজ্য তালিকাভুক্ত বিষয় ছিল, কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকায় স্থানান্তর করা হয়েছে। এখান থেকে একটা পরীক্ষায় আসবে। এবার দেখো যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের প্রথম যে প্রশ্নটা তোমাদের দিতে পারে সেটা হলো এই কনকারেন্ট লিস্ট কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। তাহলে অস্ট্রেলিয়ার সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে, এটা প্রথম মাথায় রাখছো। এবং এবার কোন কোন বিষয় রয়েছে দেখো, বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ, ফৌজদারি আইন, দেওয়ানি বিচার পদ্ধতি, সামাজিক নিরাপত্তা, ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণের একটা গল্প রয়েছে যে রাজ্য কিন্তু ভূমি যুগ্ম যেহেতু, দেখো কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই এই যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে, কিন্তু প্রভিশন একটা রয়েছে যে কেন্দ্র যদি আইন প্রণয়ন করে থাকে আগেই, তাহলে রাজ্য যে আইনটা প্রণয়ন করবে সেটা যেন কেন্দ্রের ওই আইনের বিরোধী না হয়। তাহলে যতদূর অবধি বিরোধিতা করছে সেগুলোকে সব বাতিল করতে হবে। ওকে, এবার এখানে দানপত্র, সংবাদপত্র, পুস্তক ও প্রেস, বিদ্যুৎ, অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, শ্রমিক কল্যাণ, শিক্ষা, এখানে যেটা ছিল বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা, এগুলো সবই যুগ্ম তালিকাভুক্ত বিষয়। তাহলে স্বাভাবিকভাবে যুগ্ম তালিকাভুক্ত বিষয় কেন্দ্র ও রাজ্য উভয়ই তাদের আইন প্রণয়ন করতে পারে। তো এই একটা চার্ট, আমি এটাকে পরিষ্কার করে তোমাদের সামনে রাখলাম, এই চার্টটাকে তোমরা রাখবে। এবার সঙ্গে বাকি এই যে তিনটে তালিকায় যে যে বিষয়গুলি রয়েছে সেটা বাদ দিয়েও যে সমস্ত অবশিষ্ট ক্ষমতা থাকবে, সেই বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রের হাতে ভারতবর্ষের সংবিধান দিয়েছে। এবং এই যে পদ্ধতিটা, এটা কিন্তু কানাডার সংবিধানের অনুকরণে গৃহীত। তাহলে এই টোটাল গেল তালিকা, এটা কিন্তু আমরা আইন প্রণয়নের সংক্রান্ত বিষয়ের তালিকার বিভাজন, সেটা কেন্দ্র রাজ্যের মধ্যে 3 ধরনের এই ক্ষমতার বন্টন রয়েছে, একটা আইন সংক্রান্ত, একটা প্রশাসন সংক্রান্ত, আর একটা হচ্ছে আর্থিক বন্টন সংক্রান্ত। সেটা অপশনাল পেপারে তোমরা যখন পড়বে সেখানে রয়েছে, তো ডিটেলসে তখন পড়তে হয়। এখান থেকে তোমাদের এমসিকিউ পার্টে যেভাবে প্রশ্ন আসবে সেই অংশটা ক্লিয়ার থাকা দরকার। তোমাদের একটু কনফিউজিং লাগে, অনেকে ভুলে যায়, যেমন তোমাকে অ্যামেন্ডমেন্ট অনেকেই ভুলে যাও, সেরকম এটা বিষয়। তেমনি আবার যখন ট্যাক্স, কোনটা কেন্দ্র সরকার আরোপ করে সংগ্রহ করে, কোনটা কেন্দ্র আরোপ করে কিন্তু আলটিমেটলি সংগ্রহ করে কিন্তু আবার রাজ্যগুলির মধ্যে বন্টন হয়, কোনটা কেন্দ্র সরাসরি নিজেই শুধু সংগ্রহ করে এবং নিজেই ভোগ করে, এই জায়গাটা যেমন একটা কনফিউশন তৈরি হয়, ঠিক তেমনি এটাও একটা কনফিউশনের জায়গা, এটাকে তোমরা রেডি করে নেবে। তো এই ছিল আজকের আমাদের মূল আলোচনার বিষয়। তোমাদের যদি এরকম কোনো WBCS এর সিলেবাসে টিপিক্যাল লাগে এরকম কোনো জায়গা, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি সময় পেলে তার জন্য একটা সুন্দর, যেভাবে তোমাদের মনে হয়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে থাকবে তোমাদের, সেরকম আমি করে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।